এদিকে সন্ধ্যার পর দিল্লি থেকে শেখ হাসিনার কঠিন ভাষণ, বৈঠক শেষ করে কি এমন তথ্য প্রকাশ হলো যে তথ্য পুরো বাংলাদেশ তরফার সৃষ্টি হয়ে গেছে। জনাব তারেক রহমান কিন্তু ইতিমধ্যে ভয়ের মধ্যে, চাঞ্চল্য লেখা তথ্য, ছাত্রলীগের কঠিন এক অ্যাকশন, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কঠিন সংঘর্ষ, দেশের মধ্যে চলে আসতে চায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বৈঠক শেষে প্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে কবে ফিরতে আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকের ভিডিও দেখলে বুঝতে পারবেন শেখ হাসিনা সরকার কবে এবং কিভাবে ফিরতে আছে। যারা আওয়ামী লীগ আছেন অবশ্যই কমেন্টে জয় বাংলা লিখে যাবেন এবং কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন। তাহলে যারা আওয়ামী লীগ আছেন বড় সুসংবাদ পেতে যাচ্ছেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। অন্যদিকে এনসিপির নেতাকর্মীদের গণধুলাই করেছে আওয়ামী লীগ। অবশ্যই এই ভিডিওটি দেখার পরবর্তীতে জানতে পারবেন শেখ হাসিনা সরকার কবে ফিরতেছে। তাই না টেনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো দেখতে থাকুন। এদিকে রণক্ষেত্রে উত্তাল ঢাকার রাজপথ, এনসিপির সমাবেশে ভয়ানক বোমা হামলা। এবার আওয়ামী লীগ বিএনপি একযোগে এনসিপির উপর কঠিন হামলা চালিয়েছে। খেপে উঠেছে ছাত্র জনতা, তারেক রহমানকে ক্ষমতা থেকে নামানোর হুঁশিয়ারি। জনগণের শক্তি বড় শক্তি, আর আমি জনগণের শক্তিতেই বিশ্বাস করি, জনগণের উপরই আমার আস্থা। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। আন্দোলনের নেতা হিসেবে এই দল গঠন করার সুযোগ পেয়েছেন ইউনূস সরকারের আমলে। নাহিদ ইসলাম সহ এই তরুণেরা মন্ত্রী হয়েছেন এবং এরা এখন সংসদ সদস্য হয়ে বসেছেন। তিনি বক্তৃতা দেবেন, তখন কেন প্রশাসন বিশেষ ব্যবস্থায় সুনিশ্চিত করলো না যে ওই সময়টা ওই সভাস্থলে বিদ্যুৎ থাকবেই? কাজেই বিএনপি সরকার, তারেক রহমান সরকার যে মোটেও পাত্তা দিচ্ছে না এই জুলাই পদযাত্রাকে, এবং ইউনূস সরকারের মতো সোয়াট, ডগ স্কোয়াড, সেনাবাহিনী পাঠিয়ে তো এর নিরাপত্তা তারা নিশ্চিত করবেই না। মানে এমনকি বিদ্যুৎটুকু দিয়েও নাহিদ ইসলামদেরকে কোনো বিশেষ সম্মান দেওয়ার কথা সম্ভবত ভাবছে না। বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি 2024-এর আগস্টের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে সারা দেশব্যাপী জুলাই পদযাত্রার ঘোষণা দেওয়ার পরেই প্রশ্ন করেছিলাম যে নিরাপত্তার কারণে গোপালগঞ্জ সহ 6টি জায়গায় না যাওয়ার সিদ্ধান্ত যদিও বা এই তরুণেরা নিয়েছেন, কিন্তু অন্য জায়গায় তারা নিরাপদ থাকবেন তো? জুলাই পদযাত্রার একেবারে প্রথম দিনেই সাভার থেকে শুরু করছিলেন তারা। একেবারে সাভারেই প্রথম দিনেই প্রথম সভা শুরু করার মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তাদের সমাবেশস্থলে বোমা হামলার ঘটনা ঘটেছে। মানে সরকার, বিএনপি সরকার, তারেক রহমান সরকার তাদেরকে যে পুলিশ প্রহরার ব্যবস্থা করেছেন, প্রশাসনকে যে সহায়তা দিতে বলেছেন, সেগুলোর কি পরিস্থিতি ছিল সেসব নিয়ে তো প্রশ্ন করা জরুরি। প্রশ্ন করা আরো জরুরি যে কারা বোমা মারলো এনসিপির এই সভায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল ভীষণভাবে এই আলাপ তুলছেন যে এটা এনসিপির একটা নাটক, মানে আলোচনায় আসবার জন্য, আবারও একেবারে শিরোনামের কেন্দ্রে আসবার জন্য এমন একটা বোমা হামলা তারা নিজেরাই ঘটিয়ে থাকতে পারে। তবে সেটা যদি নাটকও হয়ে থাকে, এটাও বিস্ময়কর যে বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর কোথাও মানে পুরো রাতটা জুড়েও এনসিপির সভায় বোমা হামলার ঘটনাটি প্রধান শিরোনাম হিসেবে থাকতে পারেনি। একটা বোমা হামলা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, 4 জন আহত হয়েছে বলে এনসিপির নেতৃবৃন্দই বলছেন। নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির প্রধান নেতা। বড় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এবং আরেকজন সংসদ সদস্য আক্তার হোসেন। আর এটা তো ঠিক, আক্তার হোসেনের কথা মনে পড়লো, মানে এটা তো ঠিক ডিম মারা হয়নি, সভায় মারা হয়েছে বোমা। অথচ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো একে তেমন গুরুত্ব দিয়ে ছাপছে না। এমনকি জাতীয় নাগরিক পার্টি এ ঘটনার পরপরই সাভার থানায় গিয়ে সমাবেশ করেছে, ঢাকায় তাদের একটা মিছিল করেছে, সবই গভীর রাতে। কিন্তু এই খবরটা রাত পেরিয়ে ভোর পর্যন্ত বাংলাদেশের সংবাদ মাধ্যমে গুরুত্বের সঙ্গে শিরোনাম হিসেবে থাকতে পারেনি। মানে কারা বোমা মারলো, যে নাহিদ ইসলাম উপস্থিত থাকার পরে যে সভায় বোমা মারার ঘটনা ঘটলো, সেই বোমা মারার ঘটনাটি সংবাদ মাধ্যমে কোনো গুরুত্ব পাচ্ছে না। নাহিদ ইসলাম সরাসরি এই ঘটনার পরপরই বক্তব্য দিয়ে বলেছেন যে প্রশাসনের সহযোগিতায় এই বোমা হামলা ঘটানো হয়েছে, তারেক রহমানকে এর জবাব দিতে হবে, সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে এর জন্য জবাব দিতে হবে। এবং তিনি বলে দিয়েছেন যে ককটেল ফোটাও, বোমা মারো, যা ইচ্ছা করো, কিছুতেই আমাদের জুলাই পদযাত্রা থামবে না। জুলাই পদযাত্রা আসলে এমন কোনো বেগের সঙ্গে শুরু হয় নাই যে এটা থামাতে বোমা ককটেল মারতে হবে কোনো পক্ষকে। সম্ভবত সেটা আঁচ করেই বাংলাদেশের মানুষ একটা বিরাট অংশের
মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে একথা বিশ্বাসের সঙ্গে লিখছেন বোমা হামলা হওয়ার পর যারা যারা প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের একটা বিরাট অংশ যে এটা একটা সাজানো বোমা হামলার ঘটনা ঘটে থাকতে পারে। কারণ এমনকি এই যে বোমা হামলা ঘটলো, দুটো বোমা ফেটেছে বলে অনেক সংবাদ মাধ্যম বলছে, তো এই বোমা বিস্ফোরণের পর 4 জন আহত হয়েছেন। তো এই ককটেল হামলা হওয়ার পর একটা জনসভা স্থলে 4 জন আহত হয়েছেন, 4 জনই নাকি পায়ে ব্যথা পেয়েছেন, 3 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া গেছে। এমন একটা ঘটনায় যারা বোমা মারবেন তাদেরকে তো মোটামুটি দৌড়ে ওই সমাবেশ স্থলের নেতাকর্মী সমর্থকদেরই ধরে ফেলতে পারার কথা, বা কোথায় বা ছিল পুলিশ প্রশাসন, এরাই বা। একটা গভীর রাতে পদযাত্রা শুরু করেছিল জাতীয় নাগরিক পার্টি। তেমন লোকজন হয়নি, যেমনটা প্রত্যাশা করা গিয়েছিল সেটাই হয়েছে। সাভার থেকে এই জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা শুরু করার কথা। আর বাংলাদেশে যখন পুলিশ প্রশাসন নিরাপত্তার কারণে এমনকি ধরেন নববর্ষের আনন্দ উদযাপনও কিন্তু সন্ধ্যার মধ্যে শেষ করতে বলেন, এমনকি বিজয় দিবস সহ বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ দিনে এটা পুলিশ প্রশাসনের একটা ঘোষণা থাকে যে সন্ধ্যার পরে এই এলাকায় যাওয়া যাবে না, মানে সমাবেশ, জনসমাবেশ যাতে সন্ধ্যার পর কমে আসে তার একটা ব্যবস্থা থাকে। অথচ জাতীয় নাগরিক পার্টির এই গুরুত্বপূর্ণ জুলাই পদযাত্রা গতকাল শুরু হওয়ার কথা ছিল সাভার থেকে, এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকার সাভারে এই পদযাত্রা সাভার থানা বাস স্ট্যান্ডে শুরু হয় রাত 9:30টার দিকে। তখন জাতীয় নাগরিক পার্টির কিছু কেন্দ্রীয় এবং স্থানীয় নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন সেখানে বলে লিখছে প্রথম আলো। পরে সেখান থেকে তারা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি প্রায় 1 কিলোমিটার গিয়ে তারাপুর ঈদগাহ মাঠে শেষ হয়। সেখানে এনসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম। এরপর জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদা হাসানও বক্তৃতা দেন। এরপর রাত 9:45টার দিকে, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে না, 9:30টায় এই পদযাত্রা শুরু হয়। 1 কিলোমিটারের মতো পথ তারা পাড়ি দেন। এরপর রাত 9:45টার দিকে নাবিলা তাসনিদের বক্তব্য চলাকালে মঞ্চের সামনের দিকে উপস্থিত লোকজনের মধ্যে বিস্ফোরণের ঘটনা ঘটে যায়। মানে ভাবেন, পদযাত্রা হয়ে গেল 15 মিনিটের মধ্যে, অন্তত প্রথম আলো যেভাবে সময়গুলো লিখেছে তাতে তাই বোঝা যায়। এরপর বক্তৃতা হয়ে গেল 2-3 জনের, এবং তারপরেই বোমার ঘটনা। মনে হয় যেন বোমা হামলাটাই এই পুরো আয়োজনের একেবারে মুখ্য ভূমিকা পালন করেছে। মানে এটাই প্রধান অ্যাক্ট বা প্রধান পারফরমেন্স হিসেবে এটাকে এক রকমের স্বীকৃতি দেওয়া যেতে পারে। মানে পদযাত্রা, কয়েকটি বক্তৃতা সব শেষ হয়ে গেল 15 মিনিটে, এবং এই 15 মিনিটের মাথায় বোমা বিস্ফোরণ ঘটে গেল। এবং তেমন কোনো বিরাট জনবহুল জনসমাবেশ নয়, কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন সেরকম একটা জায়গায় ককটেল মেরে, মানে বিরাট দূর থেকে মারবার তো বোমা বা ককটেল উপায় নাই, ককটেল মেলে নিশ্চয়ই কেউ দৌড়ে পালিয়ে গেল। তো সেই দৌড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিকেও না পুলিশ না এই এনসিপির নেতাকর্মীরা কেউ ধরতে পারলেন না, কিন্তু শেষ পর্যন্ত আহত হলেন 4 জন। এই হচ্ছে পুরো বোমা হামলার ঘটনা। এখন বোমা মেরেছে কারা, এই প্রশ্নের বিষয়ে সরাসরি নাহিদ ইসলাম প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি প্রিয় দেশবাসী, আপনারা যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।